ছুটে ছুটে চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে নওশাদ ভাইজানে বলে হিংসা রাজনীতি করবি নে নওশাদ ভাইজানে বলে ঝামেলায় জড়াবি নে আইনা দলে দলে আইসা দলে দলে চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে নওশাদ ভাইজানের কি দরকার ছিল রাজনীতি আশা নওশাদের কি দরকার ছিল রাজনীতি করা পশ্চিম বাংলার যে অবস্থা জনগণের বাঁচা নওশাদ জনগণের বাঁচা নওশাদের কি দরকার ছিল রাজনীতি আশা নওশাদের কি দরকার ছিল রাজনীতি করা পশ্চিম বাংলার যে অবস্থা জনগণকে বাঁচা নওশাদ জনগণকে বাঁচা মারামারি কাটাকাটি নওশাদ মারামারি কাটাকাটি আর ভালো লাগে না চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে নওশাদ ভাইজান বলে হিংসা রাজনীতি করবি নে নওশাদ ভাইজান বলে ঝামেলায় জড়াবি নে আইনা দলে দলে আইসা দলে দলে চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে চুপচাপ দিবি সাপ খাম চিহ্ন দেখে আমাদের যদুরাটি উত্তর অঞ্চলের মামুদপুরের আইএসএফ এর জেতা প্রার্থী আইএসএফ এর মেম্বার মাননীয় হাসানুজ্জামান ভাই দয়া করে আপনি স্টেজে এসে আসন গ্রহণ করবেন। যদুরাটি উত্তর অঞ্চলের মামুদপুরের আইএসএফ এর জেতা প্রার্থী জেতা মেম্বার মাননীয় হাসানুজ্জামান ভাই আপনি দয়া করে স্টেজে এসে আসন গ্রহণ করবেন। লালটু মোল্লা ভাইয়ের গান মানে যে উনি যেটা গান গাইলেন ওনার গানে সন্তুষ্ট হয়ে কীর্তিপুরের লতিফ ভাই 100 টাকা উপহার দিয়েছেন। আপনি একটু দয়া করে হাততালি দেবেন। আমরা লালটু ভাইয়ের আর একটা গানের মধ্য দিয়ে তারপরে আমরা বক্তব্য শুরু করব। আমি লালটু ভাইকে অনুরোধ করব ওই হাম হ্যায় তুম হ্যায় যে গানটা উনি গেয়েছেন হ্যাঁ ওইটা একটু গাওয়ার জন্য। হ্যালো हम हैं तुम हैं हम हैं हम हैं तुम हैं आए से करेंगे ডেকোরেটর ভাই আপনি যেখানে আছেন
দয়া করে আমাদের মঞ্চের পাশে চলে আসবেন। আপনার বিশেষ প্রয়োজন। ডেকোরেটর ভাই, আপনি যেখানে থাকেন না কেন, দয়া করে আমাদের মঞ্চের পাশে চলে আসুন। हम हैं तुम हैं आए सब करेंगे, तुम है आम है टीएमसी न करेंगे। आए से करो रे भाई मन खुले, आए से करो रे भाई मन खुले, चुपचाप दीबी रे भाई खामे ओ साप, खामे ओ साप, खामे ओ साप, ओ ओ ओ ओ। হ্যালো হ্যালো, আমাদের যান্ত্রিক একটু গন্ডগোলের জন্য মাইক টানতে পারছে না, তার জন্য লালটু ভাই ওই গানটা একটু পরেই গাবেন। আমাদের প্রথমে বক্তব্য দেবেন আসাদুল মণ্ডল, বাগজোলাতে বাড়ি। আসাদুল মণ্ডলকে আমি দু এক কথা বলার জন্য আহ্বান রাখছি। চাঁদপুরের আলমগীর ভাই, আপনি যেখানেই থাকেন দয়া করে স্টেজে এসে আসন গ্রহণ করবেন। হ্যালো চেক। উপস্থিত আজকের সভার সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট আমার বয়োবৃদ্ধ গুণী জ্ঞানী ব্যক্তিবর্গদের সকলের আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং সর্বোপরি সবথেকে যাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং শ্রদ্ধা, তাঁরা হলেন আমার সামনে উপবিষ্ট সকল দর্শক মণ্ডলী। তো আপনাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দু এক কথা বলছি। আমি হয়তোবা খুব ভালো বক্তা নই, কিন্তু এই আইএসএফ সংগঠনের ন্যায়নিষ্ঠতার জন্য এই দলটিকে ভালোবাসি এবং সেই জন্য এখানে দু এক কথা বলছি। তো কথা হলো, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বুঝতে হবে বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু সিন্ধুর সৃষ্টি। তো আমরা একদিন এমন একটা দিন ছিল যেখানে আইএসএফের দুটো পাঁচটা কর্মী খুঁজে পাওয়া যেত না, সেইখান থেকে আজকে আমরা এমন একটা উন্নতির শিখরে এসে পৌঁছেছি এবং আশা রাখছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন উন্নয়নের মাধ্যম দিয়ে আমরা আরো ভালো পরিসরে আগত হব। তো আজকের এই মঞ্চ থেকে আমি একটাই কথা বলতে চাই, আমাদের যিনি সর্বোচ্চ নেতৃত্ব নওশাদ ভাইজান, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হিংসার রাজনীতি নয়, ভালোবাসার রাজনীতি করতে। তাই আমাদেরকে ভালোবাসার রাজনীতি গড়ে তুলতে হবে। আজকের সমাজের চতুর্দিকে তাকিয়ে দেখুন, শুধু হিংসা আর হিংসা, শুধু মানুষের রক্তারক্তি, খুনোখুনি, ভাই ভাইয়ে মারামারি, কাটাকাটি, সমাজটা রসাতলে চলে গেছে। আজকে এতদ অঞ্চল তো দূরের কথা, পশ্চিমবঙ্গের প্রতিটি অলিগলির প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ব্যবসায়ী ভাইকে জিজ্ঞাসা করুন, তার বুকে হাত দিয়ে বলতে বলুন আজকে তার ব্যবসার পরিণতি কি অবস্থায় দাঁড়িয়ে। দেখবেন প্রত্যেকটি দোকানদার ভাইয়ের এবং ব্যবসায়ী ভাইয়ের চোখের জল মুছতে মুছতে তাকে বলতে হবে, না ভাই আজকে ভালো জায়গায় নেই, ব্যবসাটা খুবই খারাপ চলছে। তো এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একদম সমাজের নিম্ন স্তরে চলে যেতে বসেছি। তাই আমাদের বাঁচার তাগিদে আমাদেরকে নতুন করে হাল ধরতে হবে, কোথায় গেলে আমরা সিট দ্বারা সোজা করে বাঁচতে পারবো সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি সত্যনিষ্ঠতার সঙ্গে
ন্যায়পরায়ণতার সঙ্গে বাঁচতে হলে আমাদেরকে এই নূতন আশা এই দলটিকে আঁকড়ে ধরতে হবে। সব থেকে বড় জিনিস আমরা দেখেছি, প্রত্যেকটি বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীরা আজকে বিভিন্ন চোর চুরির জালে আটকে তারা জেলবন্দি, কেউ বা বিভিন্ন কেসে জর্জরিত। কিন্তু এই নওশাদ সিদ্দিকী ভাইজান এমন একজন নেতৃত্ব তথা ভারতবর্ষ তথা বিশ্বের বুকে, যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে 41 দিন জেলের ভিতরে রাখা সত্ত্বেও তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেও তাকে কোনো দোষারোপ প্রমাণ করতে পারিনি। এখানেই আমাদের বুঝতে হবে যে তার সততা কতটা। তাই সর্বোপরি ভাই একটা কথা বলি, আমরা মানব হয়ে জন্ম নিয়েছি পৃথিবীর বুকে। ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ রূপে জন্ম দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে। তাই মানুষের কর্তব্য থেকে যায় অনেক বেশি, কারণ আমরা যে সৃষ্টির সেরা জীব মানুষ, আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচতে হবে, আমাদের ন্যায়পরায়ণতার সঙ্গে বাঁচতে হবে, সর্বোপরি আমাদের ধর্ম নিরপেক্ষতার সঙ্গে বাঁচতে হবে, আমাদের নিজ নিজ ভিতরে একটা ধর্মের অস্তিত্ব রেখে বাঁচতে হবে। তাই সেই সৎ ন্যায় নীতি নিয়ে ধর্মকে আঁকড়ে ধরে বাঁচতে গেলে, সৎভাবে বাঁচতে গেলে, ইহকাল ত্যাগ করে পরকালে যে সেই পরকালের হিসাবকে সুন্দর করে দিতে গেলে আমাদের সঠিক পথে থাকতে হবে। তাই আজকে আপনারা নিজেরাই বুকে হাত রেখে দেখুন, আজকে এই বাংলার জমিনে তথা ভারতবর্ষের জমিনে সত্যিকারের নিজের ধর্মকে, যার যার ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য কোন নেতার হাত ধরে তার পিছনে থাকা যায় এবং কি করে গরিব দলিত আদিবাসী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের কাজ করা যায়, সেটা আপনারা নিজেরাই ভাববেন। আরও একটা কথা বলে রাখি, যেটা হলো আজকের রাজনীতি। দেখুন, রাজনীতি হচ্ছে রাজার নীতি। তো সেই রাজার নীতি আজকে কোথায় নিয়ে গেছে কিছু কিছু ভিখারি নেতারা, সেটা আপনারা নিজেরাই দেখবেন। আর রাজনীতি আমরা করতে এসেছি, আমাদের প্রত্যেকের এখন টার্গেট হয়ে গেছে রাজনীতি করতে হবে মানে ইনকাম করতে হবে। দ্য বেস্ট বিজনেস অফ দ্য পলিটিক্স, পলিটিক্স এখন সব থেকে বড় বিজনেস হয়ে গেছে মানুষের কাছে। তো পলিটিক্সটাকে বিজনেস করলে হবে না, আমরা রাজনীতি করব, আমাদের মন্ত্র হবে আমরা রাজনীতি করব সেবার জন্যে, সেবার জন্য আমাদের রাজনীতি করতে হবে। আমরা এই রাজনীতির মাধ্যমে একটা পদ নিয়ে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি, সাধারণ মানুষের দৌড়ে দৌড়ে যেয়ে সমস্ত গরিব অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই অঙ্গীকার আমাদের প্রত্যেকের মনে মনে রেখে সেইভাবে আমরা আমাদের রাজনীতির পথে অগ্রসর হব। এই রকম শুভ বুদ্ধি সম্পন্ন মনোভাব নিয়ে তবেই আমাদের রাজনীতিতে পদার্পণ করতে হবে। কারণ আমাদের যে নেতা, আবারও বলি, তিনি খুব স্বচ্ছ নেতা। তাই সেই স্বচ্ছ নেতা এবং স্বচ্ছ সমাজ গড়তে তথা এই স্বচ্ছ পশ্চিম বাংলাকে সুন্দরভাবে সোনার বাংলা করে গড়ে তুলতে আমাদের একটু একটু করে এগিয়ে এসে আমাদের এই ধরনের নেতা মন্ত্রীদের আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তাই আগামী 18ই মে আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে নওশাদ ভাইজানের সমর্থনে এবং আপামর আইএসএফ জনগণের সমর্থনে আমাদের এই আক্তার রহমান বিশ্বাস ভাই আমাদের প্রার্থী হয়েছেন। আপনারা মন খুলে নিজেরাও খামে ভোট দিবেন এবং বাড়িতে যেয়ে প্রত্যেকটা জনগণকে বুঝিয়ে পয়লা জুন এই আইএসএফ এর খামচিহ্নে আপনারা সকলকে ভোট দেওয়ার জন্য বলবেন, সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে তোলার তাগিদে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পরে আরো অনেক বক্তা আছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমার বলার মধ্যে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আবারও একবার সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের মধ্যে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বারাসাত লোকসভার আইএসএফ এর মনোনীত প্রার্থী শ্রী তাপস ব্যানার্জি মহাশয়। উপস্থিত থাকবেন বসিরহাট লোকসভার অবজারভার কুতুবউদ্দিন ফতেহি। উপস্থিত থাকবেন আমাদের দেগঙ্গার লড়াকু নেত্রী জুবি সাহা। উপস্থিত থাকবেন আমাদের বসিরহাট লোকসভার লড়াকু নেতা, বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ এর খামচিহ্নের ভাইজানের মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সাহেব সহ আরো অনেকে। আমরা বক্তা পরপর তুলব। আমাদের সভা রাত 9টা পর্যন্ত চলবে। এবারে
আমার এই ভাই যে বক্তব্যটা রেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝেছেন, রাজনীতি মানে রাজার নীতি। রাজনীতি মানে রাজার নীতি, কথাটা ঠিকই বলেছেন। আমরা জানি হাঁসের মধ্যে সবচেয়ে সুন্দর বড় দেখতে ভালো যে হাঁস, তাকে আমরা বলি রাজহাঁস। বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর গেটআপের যে বাড়িটা হয় তাকে আমরা আখ্যা দিই রাজবাড়ি। তাহলে নীতির মধ্যে যে নীতিটা সবচেয়ে উৎকৃষ্ট নীতি, সেই নীতিটাই হওয়ার উচিত রাজনীতি। কিন্তু বর্তমান তৃণমূলের আমলে আমরা দেখেছি রাজনীতি আর রাজার নীতি নয়, রাজনীতি হয়ে গেছে চোর চাপটা চোরের নীতি। তাই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর ছায়াতলে আমরা সারা বাংলাতে ওই চোরের নীতি বাদ দিয়ে আমরা ওই রাজনীতি মানে রাজার নীতিকে পরিবর্তন করার জন্য, আমরা সমাজ পরিবর্তন করার জন্য এই রাজনীতিতে এসেছি। আমরা ক্ষমতা দখলের লড়াইয়ের লোভে আসিনি। বাংলার যে হাহাকার, বাংলায় যে ভাই ভাইকে খুন করছে, ছেলে বাপকে খুন করছে, আজকে চতুর্থ দফা ভোট পর্যন্ত আমরা দেখেছি 32 জন খুন হয়েছে। আমরা সেই হাহাকারকে, সেই খুন খারাপিকে বন্ধ করে আমরা একটা ভালো ভ্রাতৃত্ব সম্পন্ন সমাজ গঠন করতে চাই। তাই নওশাদ সিদ্দিকী এই রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। যে সমাজে সবসময় শান্তি বিরাজ করবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে, যে সমাজে মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলবে, যে সমাজে গুলিগল্লা থাকবে না, যে সমাজে বাদুড়িয়ার মতো জায়গাতে যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল, জিতেছিল, তাদের আর ভোট কেড়ে নেওয়া হবে না, যে সমাজে মানুষ মেম্বারের মধ্য দিয়ে নিরপেক্ষভাবে তাদের অধিকার খুঁজে পাবে, সেই সমাজকে নওশাদ সিদ্দিকী গঠন করার জন্য আজকের আইএসএফ দলটা গঠন করেছেন। তাই আমি আপনাদের আহ্বান রাখবো, আপনারা সকলে সহযোগিতা করবেন যাতে এই সমাজটা পরিবর্তন হয় এবং আমাদের আক্তার বিশ্বাস ভাই সাহেব আপনাদের বসিরহাটের এমপি হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের অধিকার আপনাদের পৌঁছে দিতে পারে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল সামাদ ভাই। আব্দুল সামাদ ভাইকে আমরা সংক্ষিপ্ত দুই এক কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, উপস্থিত স্টেজে আমার পিছনে বয়োজ্যেষ্ঠ সম্মানীয় অতিথিগণ এবং আমার সামনে বসে থাকা শ্রোতাগণ, প্রত্যেককে সর্বপ্রথমে জানাই আইএসএফ এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এমন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে রাজনৈতিক দলে আমরা যোগ দিয়েছি আমাদের গর্ব হয়, যে রাজনীতি দলে কোনো চোর নেই, ডাকাত নেই, লুটেরা নেই, তোলাবাজ নেই, এমন একটি দলের সঙ্গে আমরা সহমত হয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা গর্বিত বোধ করি এমন কোনো নেতা নেই আইএসএফ এর মধ্যে যে মা বোনেদের সম্মান নিয়ে খেলা করেছে। আমরা গর্ববোধ করি আমাদের সর্বোপরি নেতা নওশাদ ভাইজান এমন একটি জায়গা থেকে উঠে এসেছেন যার রাজনীতি করার কোনো দরকারই ছিল না। রাজপ্রাসাদ বললেও ভুল হবে, রাজ সিংহাসন বললেও ভুল হবে। যিনি বাড়িতে বসে থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, এমন একটি জায়গা থেকে উঠে এসেছেন এই বাংলার মানুষের জন্য, এই বাংলার মানুষের ন্যায়কে বুঝিয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই রাজনীতি করতে এসেছেন। এখানে এসে তাকে শুনতে হচ্ছে গালাগালি, মা বাবাকে শোনাতে হচ্ছে গালাগালি। তার কোনো প্রয়োজনই ছিল না রাজনীতি করার। আমরা সবাই জানি তিনি বাড়িতে বসে থাকলে লক্ষ লক্ষ টাকা ইনকাম, তবুও তিনি রাজ সিংহাসন ছেড়ে আমাদের জন্য এসেছেন। অতএব আমাদের এইভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা যা
যে সমস্ত মানুষ কর্মী থেকে শুরু করে উপরে যত নেতা নেত্রী আছে আমাদের প্রত্যেককে এমন ভাবে প্রতিজ্ঞা নিতে হবে, আইএসএফ এর যতদিন চিহ্ন পর্যন্ত থাকবে আমরা আইএসএফ ছেড়ে যাব না, যাব না, যাব না। বন্ধুগণ, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ এর মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস, আপনাদের কাছের মানুষ, আপনারা তাকে আগামী লোকসভা কেন্দ্রে ভোট দিয়ে মানে আপনার দিল্লি পার্লামেন্টে পাঠাবেন, আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের ন্যায়কে বুঝিয়ে দেবে, আপনাদের অধিকারকে বুঝানোর কথা বলবে, আপনাদের পাওনাটাকে সেখানে গিয়ে কথা বলবে। এমন একটি মানুষ আপনাদের সামনে দাঁড় করিয়েছে ভাইজান আক্তার রহমান বিশ্বাস। তাকে আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি পার্লামেন্টে পাঠাবেন। বন্ধুগণ, এখানে চোরের দল বললেও ভুল হবে না, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই চোর। তারা প্রার্থী দিয়েছে সায়নী ঘোষ। সায়নী ঘোষ তিনি বলছেন আমি নওশাদ সিদ্দিকীর মতো ধোঁকা দেব না, আমি নওশাদ সিদ্দিকী নই। আমি সায়নীদিকে বলতে চাই আপনি নওশাদ সিদ্দিকী হবেন কি করে? আপনি তো মহিলা। নওশাদ সিদ্দিকী হতে গেলে পুরুষ হয়ে আসতে হবে, শুধু পুরুষ নয় সুপুরুষ বীর পুরুষ হয়ে আসতে হবে। আপনাদের মধ্যে যে সমস্ত পুরুষ আছে তারা তো কাপুরুষ, একটা সত্য মিথ্যার পক্ষে প্রতিবাদ করার ক্ষমতা নেই, একটা মিথ্যার পক্ষে রুখে দাঁড়াবার ক্ষমতা নেই। এই তৃণমূল সরকারের যত নেতা নেত্রী আছে প্রত্যেকেই সবাই অন্ধবিশ্বাসী। বন্ধুগণ, এই সমস্ত অধিকারের কথা আইএসএফ বুঝিয়ে দিচ্ছে, নওশাদ সিদ্দিকী ভাইজান বুঝিয়ে দিচ্ছে, তার জন্যই ওরা বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আমি আপনাদের কাছে দুটো কথা বলবো, দুটো কথার মধ্যে আপনারা বুঝে যাবেন কে বিজেপির দালাল। অরিজিনাল বিজেপির দালাল কে আপনারা বুঝে যাবেন। আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই বুদ্ধি সম্পন্ন মানুষ, আমার চেয়ে অনেক বুদ্ধিমান, আমি আপনাদের পায়ে ধুলোর যোগ্যও নই। কয়েক বছর আগে সম্ভবত 2019 না হলে 20-তে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যখন কলকাতায় এসেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া একটি রুমের মধ্যে বা একটি অফিসের মধ্যে প্রায় ঘন্টাখানিক দাদা দিদি গল্প বা আলাপ আলোচনা যাই করুক, কোনো সাংবাদিক ছিল না, কোনো নেতা মন্ত্রী ছিল না, কেউ ছিল না, শুধু দাদা দিদি। যখন বেরিয়ে এসে রুম থেকে তখন সাংবাদিকরা প্রশ্ন করছে দিদি কি আলোচনা হলো নরেন্দ্র দাদার সঙ্গে? তখন উনি বলছেন যে আমার বাংলা কেন্দ্রের কাছে মানে রাজ্য কেন্দ্রের কাছে 97,000 কোটি টাকা পাই, সেই টাকাটা নিয়ে কথা হচ্ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছেন, এটা শুনেছেন। আমি এখান থেকে নিচু লেভেলে যে সমস্ত তৃণমূলের নেতারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একবারও কি প্রশ্ন করেছিলেন দিদি রাজ্যের টাকা যদি কেন্দ্রের কাছে চাইতে হয় তাহলে এটা গোপনে কেন? গোপন আলোচনা কেন? আর যদি গোপন কিছু হয় তাহলে আবার মিডিয়ার সামনে এসে সেটা প্রচার মানে জনসাধারণের সামনে বলার কি প্রয়োজন ছিল? এটা একবারও প্রশ্ন করেছেন? আপনারা কেউ প্রশ্ন করেননি, কারণ আপনারা অন্ধবিশ্বাসী। রাস্তা দিয়ে যদি একটা কালো গরু হেঁটে যায়, দিদি যদি বলে এটা একটা কালো হাতি গিয়েছে, এই তৃণমূলের চোর নেতারা সব মেনে নেবে, হ্যাঁ এটা কালো হাতি, এটা গরু নয়, এটা কালো হাতি। এরা এমন অন্ধবিশ্বাসী, এরা সব মেনে নেবে, এদের ক্ষমতা নেই প্রতিবাদ করার, কারণ প্রতিবাদ করলেই এদের তিহার জেলে যেতে হবে, কারণ এরা জানে সব আমরা খেয়ে রেখেছি, আমাদের কথা বলার ক্ষমতা নেই। বন্ধুগণ, বেশি কথা নয়, এর পরিপ্রেক্ষিতে আমি তো বলবো এটা নরেন্দ্র মোদী আর আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ার সেটিং, যে আপনি আমাকে 97,000 কোটি টাকা দেবেন, তার পরিবর্তে আমি কয়েক বছরের মধ্যে আপনাকে বাংলায় জায়গা করে দেব রাজনীতি করার। অতএব এই নবান্নে বসে আছে যিনি, ইনি বিজেপির দালাল দালাল দালাল। নওশাদ সিদ্দিকী ভাইজান দালাল নয়,
দালাল এইটা। নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন আমি যদি বিজেপির দালাল হই, আমি যদি বিজেপির থেকে কোনো টাকা খেয়ে থাকি, কার বুকের ফাটা আছে একবার বলুক, কত টাকা খেয়েছি, কার কাছ থেকে খেয়েছি, তারপরে আমি 5 টাকার পেনের খোঁচাই ওকে হাইকোর্ট বাড়ি করাবো। আমার এই ক্ষমতা আছে, আমি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিশোধ নেব। আইএসএফ এমন একটি রাজনীতি করতে চলেছে, ক্ষমতা দখলের রাজনীতি নয়, মানবতার রাজনীতি করতে চলেছে। নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে মানবতার রাজনীতি করো, লড়াই করো না। এমন একটা জায়গায় আমি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমাদের মাননীয়া বলছেন উন্নয়নের ঊর্ধ্বে আমার সোনার বাংলা, উন্নয়নের ঊর্ধ্বে আমার সোনার বাংলা তথা ভারতবর্ষের বুকে সেরা আমার বাংলা উন্নয়নের দিকে। বাইবেল, গীতা, কুরআন সব শেষ হয়ে যাবে, তবুও আমার কাহিনী শেষ হবে না। আপনারা বলুন, যে সমস্ত মুসলিম এখানে সর্বধর্মের মানুষ আছেন, যারা কোরআন বিশ্বাসী মুসলিম ধর্মের মানুষ, তারা বলুন এটা কি কোরআনকে ছোট করা হলো না? কোরআন শেষ হয়ে যাবে, তবুও মাননীয় মুখ্যমন্ত্রীর নাকি কাহিনী শেষ হবে না, উন্নয়নের কাহিনী শেষ হবে না। যারা গীতা অবলম্বী মানুষ, গীতাকে বিশ্বাস করেন, যারা বেদকে বিশ্বাস করেন, তাদেরকে বলছি আপনাদের ধর্মগ্রন্থ কি এই মাননীয় ছোট করলো না? এই মাননীয় ধর্মগ্রন্থ নিয়েও রাজনীতি করছে, এই মাননীয়ার মাথার ব্রেন কাজ করে না। আমি মাননীয়াকে বলবো আপনি রাজনীতি করছেন করুন, কিন্তু আমি একটা আপনাকে যুক্তি দিচ্ছি, আপনি মাঝে মধ্যে আপনার ব্রেনটা চিকিৎসা করিয়ে নেবেন, কারণ আপনার ব্রেনটা কাজ করে না। আপনি কখন কি বলেন, আপনি বলতে বলতে এমন একটা কথা বললেন কোরআন শেষ হয়ে যাবে, তবু আমার কাহিনী শেষ হবে না। কি উন্নয়ন করেছেন মাননীয়া? যুবশ্রী, কন্যাশ্রী, এইগুলো নিয়ে দেখবেন আপনারা, এই ভোট এসেছে, নিচ লেভেলের যত নেতারা আছে, চারানা আটানার নেতারা যারা আছে, তারা এবারে দেখবেন ওই চটি বই ছাপাবে, আমাদের উন্নয়নের বই, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যত শ্রী করেছেন সেইগুলোই লিখবেন, কিন্তু মিথ্যাশ্রীটা এনারা লিখবেন না। এটা আইএসএফ বলছে তৃণমূল মিথ্যাশ্রী, এটা মিথ্যাশ্রী। এরা এইটা নিয়ে চটি বই করে হাতে হাতে পৌঁছে দেবেন। আরে আমি বলতে চাই এই সমস্ত নেতাদের, আপনারা তো জানেন বা জনগণও জানে যে এগুলো মমতা ব্যানার্জি করেছে, এগুলো করেছে, কিন্তু তার মধ্যে কত চুরি করেছেন সেটা তো কেউ কাউকে বলেন না, সেটাও মানুষ জেনে যাচ্ছে। আমরা বলতে চাইছি আইএসএফ এর পক্ষ থেকে ওটা জানানোর দরকার নেই। আপনি আপনার এলাকার এমএলএ কে বলুন, আপনি আপনার এলাকার এমপি কে বলুন, আপনার এই 5 বছরের অধীনে আপনার কত টাকা আপনার অধীনে বরাদ্দ হয়েছে উন্নয়ন করার জন্য, আপনি সেই টাকাগুলো কোথায় কোথায় কত টাকা খরচ করেছেন, এইটা চটি বই করে জনগণের হাতে পৌঁছে দিন। তাহলেই জনগণ বুঝতে পারবে আপনি সঠিক রাজনীতি করছেন, তাহলেই জনগণ বুঝতে পারবে আপনি কত টাকা চুরি করেছেন। সেটা কখনো দেবে না এরা, কারণ এটা দিলেই চোর ধরা পড়বে, যে যত টাকা দিয়েছে, 25 কোটি টাকা দিলে 5 কোটির কাজ দেখাবে, 20 কোটির এরা হিসেব দিতে পারবে না, এরা সব খেয়েছে। নওশাদ সিদ্দিকী ভাইজান বলছেন আমি এই 5 বছরে আমার অধীনে, আমি এমএলএ ভাঙড়ে এমএলএ থাকাকালীন যত টাকা আমার অধীনে বরাদ্দ হয়েছে উন্নয়ন করার জন্য, আপনারা সবাই জানেন নওশাদ ভাইজান এইরকমই বলছে যে আমি 5 বছর শেষ হওয়ার সাথে সাথে এই টাকাগুলো কোন খাতে কোথায় কত টাকা খরচ করেছি প্রত্যেকটা মানে হ্যান্ডবিল ছাপিয়ে মানুষের, ভাঙড়ের মানুষের হাতে হাতে তুলে দেবো। এর নাম মানে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, সততার নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান। এই ক্ষমতা তৃণমূলের কোনো নেতাদের নেই, কোনো নেতাদের নেই এই ক্ষমতা যে আমি কত টাকা ক্ষমতা আমার মানে অধীনে এসে আমি মানে খরচ করেছি, এটা দেখাতে পারবে না, কারণ এটা দেখালেই চোর ধরা পড়বে। এই বলে আমি আমার বেশি লম্বা করছি না বক্তব্য, আমার আরো অনেক বক্তা আছেন পিছনে, বক্তাকে বসিয়ে রেখে বলার মানে ঠিক নয়। তো আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমরা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আব্দুল সামাদ ভাইকে। আপনারা জানেন আগামীকাল
বেলা 2টো থেকে আমাদের কাটিয়াহাট হাই স্কুল ময়দানে নওশাদ সিদ্দিকী সাহেব আসছেন। ওখানে একটা জনসভার আয়োজন করা হয়েছে, বেলা 2টো থেকে 5:30 পর্যন্ত চলবে। আপনারা সকলেই সেখানে নওশাদ সিদ্দিকী ভাইয়ের মিটিংয়ে উপস্থিত হয়ে সহযোগিতা করবেন। আগামীকাল আরেকটা আছে কার্তিকপুর ফুটবল ময়দান, আপনারা যারা পারবেন যাবেন, ওখানেও নওশাদ সিদ্দিকী ভাই থাকবেন। কার্তিকপুরে ওটা হচ্ছে সন্ধে 6টা থেকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আইএসএফ পার্টির লড়াকু ছাত্র নেতা সৌম্যদীপ দাস, উনি বিধাননগর থেকে এসেছেন। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি ওনাকে আহ্বান করছি। সবাই আবেদন রাখছেন যে এর আগে বক্তার আগে একটা গান গাওয়ার জন্য। আমি লালটু ভাইকে আহ্বান করছি একটা গান গাওয়ার জন্য। হ্যালো হ্যালো। নওশাদ হামারা জনগণের জানা, নওশাদ হামারা জনগণের জানা, এসো মিলে মিশে আইসে করি পশ্চিম বাংলা, শুধু ঝামেলা এ জ্বালা তো নার সয় না। ও টাং নাং 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 টাং নাং 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 নাং। নওশাদ হামারা জনগণের জানা, এসো মিলে ঝিলে আইসে করি। নওশাদ হামারা জনগণের জানা, এসো মিলে ঝিলে আইসে করি পশ্চিম বাংলা, শুধু ঝামেলা এ জ্বালা আর সয় না। ও টাং নাং 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 টাং নাং 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 নাং। এটাই মেলে ভাঙর জিতেছে, শাসক দলের ঘুম হারাম হয়েছে। এটাই মেলে ভাঙর জিতেছে, শাসক দলের ঘুম হারাম হয়েছে। 42 দিন ধরে নওশাদ জেল খেটেছে, তবু নওশাদ বিক্রি হয়নি। ও টাং নাং 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 টাং নাং 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 নাং। নওশাদ হামারা জনগণের জানা, এসো মিলে ঝিলে আইসে করি পশ্চিম বাংলা, শুধুই ঝামেলা আর ঝামেলা প্রাণে সয় না। ও টাং নাং 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 টাং নাং 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 নাং। এটাই মেলে ভাঙরে জিতেছে, শাসক আজান হচ্ছে, এই জন্য আমরা উপস্থিত আমাদের পথসভা এখানে বন্ধ রাখলাম। আজানের পরে আমরা যথারীতি ভালো বক্তা এসেছেন, আমরা শুরু করব পুনরায়। আপনারা সকলে দয়া করে
আজানের পরে আবার এখানে চলে আসবেন।